নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা একটা অপবাদের কারণে আজকে আমার এই অবস্থা। মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। আমার নাম আবির। ওটার মতো কোনো শক্তি কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম উঠে বিছানায় গা হেলিয়ে দিয়েছি। ভাবছি আপন মানুষগুলা এতটা নিষ্ঠুর কেমনে হতে পারে। আমি একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে কাজ করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য নিঃস্বার্থে কাজ করে। আমার স্ত্রী নীলা। পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাসায় এসেছি, কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু নীলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করলো কেন? তারপর সে যা বলল তা শুনে যেন আমি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। সে বলতে লাগলো, খবরদার আমাকে স্পর্শ করবা না, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবা না। এই বলে দিলাম, আর আজ থেকে আমি তোমার কেউ না, আমি মুক্তি চাই। তোমার থেকে সারা জীবনের জন্য আমি মুক্তি চাই। নীলার এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, কি বলছো তুমি এসব? মুক্তি চাও মানে? কিসের মুক্তি? নীলা বলল, আমি ডিভোর্স চাই আবির, তোমার সাথে অনেক হয়েছে আর না। আমি বললাম, আচ্ছা তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো এরকম মজা একদম করবা না। আর তোমার শরীর ঠিক আছে তো? নীলা বলল, আমায় নিয়ে তোমাকে ভাবতে হবে না, না ভাবলেও চলবে। আর আমি সব ভেবে চিন্তেই বলছি। সারাদিন অফিস করে ক্লান্ত, আর তার মধ্যে এসব প্রচুর রাগ হচ্ছে। রাগের বসে নীলাকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছরের সংসার, এই প্রথম নীলার গায়ে হাত তুলছি। কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আমি আর কোনো কিছু বললাম না তাকে। আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডেকেছি, কি হয়েছে, কি জন্য আমার সাথে এসব কথা বললো তা জানার জন্য, কিন্তু একবারও আমার দিকে তাকাইনিও, একটা কথাও বলিনি। আমিও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। কি আশ্চর্য, নীলা আজ আমাকে ডাকিনি কেন? মনের ভিতর উল্টা পাল্টা শুরু হয়ে গেল। প্রতিদিন নীলার মিষ্টি গলার কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে, কিন্তু নীলা আমাকে আজকে ডাকেনি। আগে তো যদি আমার ঘুম ভাঙতে দেরি হতো, বিভিন্ন কায়দায় আমার ঘুম ভাঙাতো, মান অভিমান দূর করে দিত। কিন্তু আজ কি হলো নীলার? কাল থেকে এরকম অদ্ভুত আচরণ কেন করছে ও? এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে বড় ধরনের একটা শট খেলাম। আমার শ্বশুর নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলাও দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। কি ভাবছিস তুই ও কর্ম করবি আর আমরা কোনো কিছুই জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে, কি ও কর্ম করছি আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলা নীরবে চোখে জল ফেলছে। এরই মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা এসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াই উচিত। এই কথাটা বলতে দেরি হলেও আমার গায়ে থাপ্পড় দিতে দেরি করলো না। থাপ্পড়টা অনেক জোরে মারার কারণে আমি তাও সামলাতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি পড়ে যেতে নীলার ভাই আমার গলা টেনে ধরেন আর আমাকে তুলেই 4-5টা ঘুষি মারলো। তারপর সজোরে একটা ধাক্কা দেই। আমি গিয়ে কাচের টেবিলের উপরে পড়ি। কাচের টেবিলটা টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে। অসংখ্য কাচ আমার শরীরে যেন ঢুকে পড়ছে। তারপরও তারা আমাকে ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা কলকাতা ছুরিটা আমার দিকে নিয়ে এগিয়ে আসছেন। তাই দেখে নীলা বাধা দেই আর বলে, থাক ভাইয়া, যথেষ্ট হয়েছে, আর না, এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিস। আর হ্যাঁ, আমাদের বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়াবি না। আর যদি ভুলেও পা বাড়াস তাহলে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেব, কথাটা মনে রাখিস। আমি নির্বাক হয়ে শুধু ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানা শুয়ে শুয়ে সকালের ঘটনাগুলো ভাবছি। শরীরে প্রচুর ব্যথা, ঠিক মতো দাঁড়াতে পারছি না। অনেক কষ্টে উঠলাম। আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারাটাই কাচের ছোট ছোট টুকরো আটকে আছে। চেহারাটা আগের মতো নেই। নিজেকে অনেকটাই বিশ্রী মনে হচ্ছে। ঠোঁট ফেটে গেছে। 5 তলার উপর থেকে যে নিচে নামবো সেই শক্তিটুকু যেন আমার হারিয়ে গেছে। এত পরিমাণ মারছে আমাকে। নীলা একবারও জানতে চায়নি যে আমি কেমন আছি, কি অবস্থা আমার। এসব ভাবতে নিজের অজান্তে চোখ দিয়ে দুপুটো জল গড়িয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম, কারণ আমার বাবা মা কেউ নেই। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার একমাত্র অবলম্বন হলো এই বন্ধু সজল। ফোন রিসিভ করতে বললাম, কই তুই, কই আছিস?
সজল ওই পাশ থেকে বলল, কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আবির বলল, আমি একদম ঠিক আছি, তুই একটু বাসায় আসবি? সজল বলল, আরে এত অনুরোধ করার কি আছে, আমি এক্ষুনি আসছি। যাক, একটু স্বস্তি পেলাম প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে। আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমাকে দেখে বোকার মতো কাঁদতে শুরু করলো আর আমার পাশে এসে বলতে শুরু করলো, কি হয়েছে তোর? এ কি অবস্থা হয়েছে তোর? কে করতে এরকম অবস্থা, বল আমায়। নানা ধরনের প্রশ্ন শুরু করলো। আমি তাকে সবকিছু খুলে বললাম। সে সবকিছু শুনে যেন মূর্তি হয়ে বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধু নীরবতা। নীরবতা ভেঙে সচল বলতে লাগলো, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়ালাম, কষ্টে যেন ভিতরটা ফেটে যাচ্ছে। সজলকে বললাম, আমার একটা কাজ করে দিবি? সে বলল, কি কাজ বল? তুই শুধু একটু খোঁজ নিয়ে দেখ কি কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। কি অন্যায় আমার? আমার অন্যায় হলে মাথা নত করে নেব, তবুও মিথ্যা অপবাদ সহ্য করতে পারবো না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। সজল বলল, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সবকিছু দেখছি। তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়াই, মাথায় ব্যান্ডেজ করে দেই, তারপর সে চলে যায়। আর আমি বসে বসে ভাবছি, এ কি হয়ে গেল আমার সাথে? আচ্ছা, এ কি আমার সেই নীলা যে কিনা আমাকে অসম্ভব ভালোবাসত? আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়ত, আমি অসুস্থ থাকলে কান্না করত, আমার সেবা যত্ন করত, সামান্য অভিমানে কেঁদে পালিয়ে ভিজাত। কিন্তু আজ সেই নীলা আমার কাছে নেই, আমার থেকে চলে যেতে চাচ্ছে অনেক দূরে, ডিভোর্স দিতে চাচ্ছে, আমার 2 বছরের সম্পর্কটা নিমিষে শেষ করে দিতে চাচ্ছে ও। কিন্তু কেন, সেটা তো আমি আজও বুঝতে পারলাম না। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি। সজল নিয়মিত আমার খোঁজ খবর নিত, খাবার বাসায় পাঠিয়ে দিত। 1 সপ্তাহে আমি কাজে যেতে পারিনি, তাই চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তাতে আমার কোনো বিন্দু পরিমাণও দুঃখ নেই। দুঃখ শুধু নীলার ব্যাপারটা নিয়ে। দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি, হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে, শুনলাম ভাবি নাকি চলে গেছে রাগ করে। আমি জবাবে শুধু হে বললাম। খাবারটা হাতে নিলাম, যদি না নেই তাহলে বলবে অহংকারী আমি। অনিচ্ছা সত্ত্বেও খাবারটা নিলাম। পরের দিন সকালবেলা বের হলাম একটা চাকরির খুঁজে। পথে সজলের সাথে দেখা হলো। ওকে কথা বলতেই ও বলল, আরে আমার অফিসে চল, একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করবি। কোনো সমস্যা নেই, যদিও বেতন অনেকটাই কম, তবুও রাজি হয়ে গেলাম, কারণ আমার চলার মতো টাকা আমার কাছে নেই। এভাবে কয়েকদিন কেটে গেল। লীলার কোনো খোঁজ খবর নেই, ফোন বন্ধ। এদিকে আমার বাসার মালিকের মেয়ে প্রতিদিন নিয়মিত আমার জন্য খাবার নিয়ে আসে। মেয়েটাকে বাধা করা সত্ত্বেও মেয়েটা নিয়ে আসে। এই যে দুপুরবেলা